নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক বাক্য নিয়ে আলোচনা করব। দেখো, যারা মাধ্যমিকে পড়ো তার জন্য আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং যারা পিএসসি বা এসএসসি দেবে বা প্রাইমারি টেট দেবে তাদের জন্য আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। দেখো, প্রথমে দেখে নিই বাক্য কাকে বলে। দেখো, কতগুলি পদ পরস্পর সুসজ্জিত হয়ে বসে মনের যদি সম্পূর্ণ একটি ভাব প্রকাশ করে তাকেই বাক্য বলে। উদাহরণ দিই, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। দেখো, এখানে এই যে পদগুলি কালি, কলম, মুন্সি নেই, এগুলো সব পরপর সুসজ্জিতভাবে বসে একটি ভাব প্রকাশ করেছে। আমি তোমাদের ব্যাকরণ পড়াই, এই যে আমি তোমাদের ব্যাকরণ পড়াই, এই পদগুলিও পরপর ঠিকঠাক ভাবে বসে একটা মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো? এইগুলোকেই বাক্য বলে। দেখো, এখানে একটুখানি তোমাদের কনফিউশন হতে পারে, পদ আর শব্দ কি। দেখো, শব্দ আর কিছু নয়, মুখে যেগুলো বলছি বাক্যের যে ছোট ছোট অংশ সেগুলোই শব্দ, কিন্তু আমি যখন লিখে বোঝাচ্ছি তখন সেটা পদে পরিণত হয়ে গেছে। কারণ কি, এই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, তারপরেই শব্দগুলি পদে পরিণত হয়ে বাক্যে ব্যবহারের অনুমতি পেয়েছে। বোঝা গেল? শব্দ আর পদ ওই ধ্বনি আর বর্ণের মতোই, আর কিছু নয়। দেখো, আমি এবার বাক্যের শ্রেণী বিভাগটা আলোচনা করব। দেখো, বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা গঠন অনুসারে ভাগ, একটা অর্থ অনুসারে ভাগ। তাহলে গঠন অনুসারে ভাগটা কি সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, যারা দেখোনি তারা আগের ভিডিওটাতে দেখতে পারো, তাহলে বুঝে যাবে যে গঠন অনুসারে চার ভাগে ভাগ করা যায়: সরল, জটিল, যৌগিক আর মিশ্র। সেগুলো সব সুন্দরভাবে আলোচনা করা আছে, দেখে নাও। আর আজ অর্থ অনুসারে আলোচনা হবে। দেখো, তোমাদের একটা কথা বলি, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে ভিডিওর যে কি বলা যায়, নতুন ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে ক্লাসগুলো পেতে। আর লাইক শেয়ার করো বন্ধুদের কাছে। আর তোমাদের আমি একটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না, তোমাদের একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন হয়ে যাও। আমি লাইভ ক্লাস করাবো। অবশ্যই সেটা এই টেস্ট পরীক্ষা হয়ে যাক, তারপরে ব্যাকরণের উপর লাইভ ক্লাসগুলি দেব। তোমরা যদি মনে করো যে না, এই ক্লাসগুলি আমাদের পক্ষে উপকারী হবে, তোমরা সেখানে ওই গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। আর লাইভ ক্লাসের লিঙ্কগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। চলো শুরু করি। এবার দেখো, অর্থ অনুসারে বাক্যকে 7 ভাগে ভাগ করা যায়। কি কি? নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুক্রিয়াসূচক, বিষয়সূচক, ইচ্ছাসূচক, কার্যকারণাত্মক আর সন্দেহসূচক বাক্য। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে এটা কার্যকারণাত্মক বাক্যর কথা বলা আছে। এগুলো আমি ডিটেলসে আলোচনা করি। চলো শুরু করি। দেখো, নির্দেশক বাক্য কাকে বলে প্রথমে দেখে নিই। যে বাক্যের মধ্যে কোনো ঘটনা, ভাব বা সংবাদ প্রভৃতিকে সাধারণভাবে নির্দেশ করা হয় বা বিবৃত করা হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য। এই নির্দেশক বাক্য তোমরা যারা কাইন্ড অফ সেন্টেন্সে পড়ছো, এইটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। বোঝা গেল? এই বাক্যগুলোর মধ্যে কোনো একটা রিপোর্ট প্রকাশ হবে, মানে কোনো একটা বিষয় অথবা কোনো ঘটনা, কোনো ভাব ইত্যাদি প্রকাশ হয়। যেমন আমি একটা উদাহরণ নিয়েছি, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। এটা একটা সংবাদ, তোমাদের কাছে আমি একটা ঘটনার কথা বললাম। কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। আমি যদি বলি যে ছেলেটি অঙ্ক বিষয়ে পাকা, তাহলে এটা কি? একটা বিষয় তোমাদের কাছে তুলে ধরলাম। আমি বললাম আগামীকাল আমাদের স্কুল মাঠে ফুটবল খেলা হবে। এটা একটা ঘটনার কথা তোমাদের কাছে তুলে ধরলাম। এই যে কোন একটা ঘটনা, বিষয় বা ভাব তোমাদের কাছে প্রকাশ করছি, সেটাই হচ্ছে নির্দেশক বাক্য। অনেক সময় আসে যে কোন বাক্যে কোনো বিষয়, ঘটনা বা সংবাদ প্রকাশিত হয়, তাহলে সেটা নির্দেশক বাক্যে। আবার নির্দেশক বাক্যে আবার দুটি ভাগ আছে। দেখো, দেখে নিই, নির্দেশক বাক্যকে দুটি ভাগ ভাগ করা যায়। কি কি? একটা হ্যাঁ সূচক বা ইতিবাচক, যেমন আমি ফুটবল খেলি, আমি বই পড়ি, আমি বিদ্যালয়ে যাই, এগুলো সব ইতিবাচক বাক্য। আর না সূচক বা নেতিবাচক বাক্য, যে কোনো নেগেটিভ মানে নয়, না ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা নেতিবাচক বাক্য হয়ে যাবে। যেমন আমি ক্রিকেট খেলা ভালোবাসি না। ও, এখানে একটু সব ডবল ডবল হয়ে গেছে বলে এরকম লাগছে। আমি কি বলা যায়, আমি ক্রিকেট খেলা ভালোবাসি না, কেউ বলবে আমি ফুটবল খেলা ভালোবাসি না, কেউ বলবে আমি পড়াশোনা করতে ভালো লাগে না, কারোর হয়তো ব্যাকরণ করতে ভালো লাগে না। এই যে এইগুলো যা কিছু বলছে, সেগুলো হচ্ছে নেতিবাচক বা নমর্থক, নমর্থকও আসতে পারে।
পরীক্ষাতে এমন কোশ্চেন এসছে গতবার যে হ্যাঁ সূচক বাক্যটা কোন বাক্যের শ্রেণীবিভাগ, সেটা নির্দেশক বাক্যের শ্রেণীবিভাগ, এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আসছে। তো এবার হয়তো আসলো যে না সূচক বাক্য বা নমর্থক বাক্য কোন বাক্যের শ্রেণীবিভাগ, আসতেই পারে। এবার দেখো প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নসূচক বাক্য কি, সংজ্ঞাটা দেখে নিয়ে আগে। যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হয় তাকেই বলা হয় প্রশ্নসূচক বাক্য। তাহলে জিজ্ঞাসা করা হবে অথবা প্রশ্ন করার অর্থ, যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, এগুলো সবই প্রশ্ন, এগুলো সবই জিজ্ঞাসাসূচক বাক্য বা প্রশ্নসূচক বাক্য। দেখো আমি একটা উদাহরণ নিয়েছি, জানো এর শাস্তি কি? এই যে লাইনগুলো তুলেছি, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও নিচে যে কোথা থেকে নেওয়া হয়েছে। এইটা না আমি এখন বলবো না, তোমরা কমেন্ট সেকশনে জানাও, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা পড়েছ। তো আমি একটু হিন্ট দিয়ে দিই, এটা একটা কি বলা যায়, আমাদের ইতিহাসের সঙ্গে খুব জড়িত আছে এই পড়াটার পার্টটা, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা কবে হবে, কবে থেকে শুরু, এই যে আমি তোমাদের জিজ্ঞাসা করছি তোমার নাম কি, এগুলো সবই কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হচ্ছে, তাই একে প্রশ্নসূচক বাক্য বলে। আমি দেখো তোমাদের এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো, আগের একটা উদাহরণ দিলাম কবির সঙ্গীতে বেজে উঠেছে সুন্দরের আরাধনা, এগুলো সব টেক্সট থেকে তুলেছি, তাই তোমাদের বুঝতে সুবিধা হয়। পরীক্ষাতেও হয়তো এই টেক্সচুয়াল কোশ্চেনই আসে বা টেক্সচুয়াল ব্যাকরণই আসে, তাই তোমাদের সুবিধা হবে অবশ্যই এই পরীক্ষার খাতায় এগুলো দেখে গেলে। দেখো নেক্সট দেখো, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে বা ইম্পারেটিভ সেন্টেন্স। অনুজ্ঞাসূচক বাক্যের সংজ্ঞাটা দেখো, যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদির ভাব প্রকাশিত হয় তাকেই বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। দেখো একটা উদাহরণ দিয়ে নিই, তাহলে সহজে বুঝতে পারবে। যে আয় আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি, এই যে বাক্যগুলো যা বললাম, তারাও ওই মানহারা মানবের দ্বারে, পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল হবে, পড়াশোনার সময় তোমরা কেউ গোলযোগ করো না, এই যা কিছুই বলছে না কেন সেগুলোর মধ্যে কোনো না কোনো একটা, কোনোটাই আদেশ আছে, কোনোটাই উপদেশ আছে, কোনোটাই অনুরোধ আছে, কোনোটাই নিষেধ আছে। এই যে আয় আরো বেঁধে বেঁধে থাকে, এই যে কবিতাটার লাইন একটা নিয়েছি আমি, এটার মধ্যে কি আছে, অনুরোধ আছে, যে তোমরা সবাই আসো আমরা হাতে হাতে হাত দিয়ে বেঁধে বেঁধে থাকি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারা। দেখো এখানে একটা হালকা আদেশের স্বরে বলছে যে নাহলে তোমাদের ক্ষতি হতে পারে, যে তোমরা তো দাঁড়াও নি, তাই দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে। তাই এটা কি, এটা আদেশ সূচক। পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল হবে, এটা অনুরোধ। যে না, এটা উপদেশ। এখানে আছে যে তোমরা যদি পড়াশোনা করো ভালো করে তাহলে পরীক্ষায় ভালো ফল করবে। এগুলো তো বয়স্ক লোকেরা, মাস্টার মশাইরা সকলেই বলে। পড়াশোনার সময় তোমরা কেউ গোলযোগ করো না, এটা নিষেধ। তাই কোনো বাক্যে যদি আদেশ, উপদেশ থাকে বা অনুরোধ থাকে বা নিষেধ থাকে তাহলে সেটা অনুজ্ঞাসূচক বাক্য। অনেক সময় পরীক্ষাতে এইভাবে আসতে পারে যে কোন বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদির ভাব প্রকাশিত হয় বা প্রস্ফুটিত হয়, তাহলে সেটা অনুজ্ঞাসূচক হবে। দেখো তোমাদের অনুজ্ঞাসূচকের সঙ্গে একটু প্রার্থনা সূচকের একটু হয়তো কন্ট্রাডিকশন লাগতে পারে, সেটা একটু ভালো করে বুঝতে হবে। এবার প্রার্থনা সূচক দেখো, প্রার্থনা সূচক বাক্য কাকে বলে। সংজ্ঞাটা দেখি, যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশিত হয় তাকে প্রার্থনা সূচক বাক্য বলে। একদম সহজ সংজ্ঞা, তোমরা সকলেই পরীক্ষায় ভালো ফল করো। দেখো এটা কিন্তু আমার প্রার্থনা নয়, এটা আমার ইচ্ছা যে তোমরা সকলেই পরীক্ষায় ভালো ফল করো, তোমরা সকলেই ফার্স্ট ডিভিশন পাও, তোমরা সকলেই স্টার পাও, তোমরা সকলেই খুব বেশি বেশি নাম্বার পাও, এগুলো সব আমার ইচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটা কিন্তু আমার ইচ্ছা নয়, এটা আমার প্রার্থনা। তোমাদের ঈশ্বর তোমাদের সকলকে ভালো রাখুক, এগুলো আমার ইচ্ছা নয়, কিন্তু এগুলো আমার প্রার্থনা। এখানে তোমাদের মনে হতে পারে এই ইচ্ছা আর ওই আদেশ, অনুরোধের সঙ্গে একটু ইচ্ছাটার গুলিয়ে যেতে পারে, কোনটা ইচ্ছা কোনটা অনুরোধ সেটা একটু বুঝে নিতে হবে। অনুরোধ মানে হচ্ছে তার মধ্যে একটা কি বলা যায়, পরীক্ষায় ভালো করে পড়াশোনা করো, তাহলে একটা শর্ত ভাব থাকে, সেটা হচ্ছে অনুরোধ। আর এখানে কিন্তু তোমরা সকলেই পরীক্ষায় ভালো ফল করো একবারে, মানে সেটা আমার ইচ্ছা। আর প্রার্থনা, ঈশ্বর তোমার মঙ্গল করুক, ভগবান তোমার দিনগুলি, সামনের দিনগুলি সুখে শান্তিতে ভরে তুলুক, এইগুলো হচ্ছে প্রার্থনা। তাহলে বোঝা গেল কোনটা ইচ্ছা। এখানে তোমাদের
পরীক্ষাতে তো সরাসরি আসে না, তোমাদের একটা হয়তো বাক্য দিয়ে দিল, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটা কোন বাক্যের উদাহরণ, এইভাবে আসে। এবার নেক্সট দেখো, সন্দেহবাচক বাক্য কাকে বলে বা ডাউট। দেখো সন্দেহবাচক বাক্য যে বাক্যে হয়তো, বোধ হয়, সম্ভবত ইত্যাদি শব্দ দ্বারা সন্দেহের ভাব প্রকাশিত হয় তাকে সন্দেহবাচক বাক্য বলে। দেখো আমি উদাহরণ নিয়েছি, অনেকগুলোই নিয়েছি এখানে। তোমার হাতের কাঁপন হয়তো সোনার। দেখো এখানে সোনারই বলছি না, কিন্তু হয়তো হতে পারে, মানে একটা সন্দেহের ভাব প্রকাশিত হচ্ছে। এই হয়তো, বোধ হয়, লোকটা বুঝি পাগল, নাও হতে পারে, তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন লোকটা হয়তো পাগল। এখানে একটা সন্দেহের ভাব। তুমি হয়তো কাল দিল্লি যাবে। এই যে বাক্যগুলো বলছি সবগুলোর মধ্যে একটা সন্দেহ, যেতেও পারে না যেতেও পারে, তাই একে বলা হয় সন্দেহসূচক বাক্য। হয়তো কোন বাক্যে সন্দেহের ভাব প্রকাশিত হয়, বা হয় এই লোকটা বুঝি পাগল, এটা কোন ধরনের বাক্য, এইভাবে চলে আসতে পারে পরীক্ষাতে। আবেগসূচক বাক্য কাকে বলে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যারা কাইন্ড অফ সেন্টেন্স হচ্ছে এগুলো সব তাদের জানা। দেখো যে বাক্যে মনের আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি ভাব প্রকাশিত হয় তাকে আবেগসূচক বাক্য বলে। এই আবেগসূচক বাক্যর কিছু উদাহরণ দেখে নাও। আর একটা আবেগসূচক বাক্য দেখলেই চিনতে পারবে, সেই একটা ট্রিক্স আমি তোমাদের বলে দেবো। দেখো, উফ কি শীত পড়েছে আজ, ওরে বাবা কত বড় বাঘ, এই যে দাদা, আমি ভাবি কে না কে। এই যে এইসব কথাগুলো আমরা বলি, হ্যাঁ, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই যে এই কথাগুলো বলছি, এর মধ্যে কোনোটাই উচ্ছ্বাস, কোনোটাই আবেগ, কোনোটাই বিস্ময়, ওরে বাবা কত বড়, এটার মধ্যে বিশ্বাস, এই বিস্ময় প্রকাশিত হচ্ছে। তারপরে ওই যে আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটার মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে, উহ কি শীত পড়েছে আজ, হ্যাঁ, এইগুলোর মধ্যে দিয়ে একটা বিস্ময় প্রকাশিত হয়েছে। তাই এই বিস্ময় সূচক এর অপর নাম হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এই যে বিস্ময় প্রকাশিত হয়, এর অপর নাম হচ্ছে বিস্ময় সূচক বাক্য বলে। ঠিক আছে, এর একটা মনে রাখার একটা উপায় বা দেখলেই চিনতে পারবে, এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন তোমাদের হয়তো বাক্যের শেষে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, এবার হচ্ছে শর্ত সাপেক্ষ বা কার্য কারণাত্মক বাক্য কাকে বলে, সংজ্ঞাটা দেখে নিই। এখন যে বাক্যে শর্ত সাপেক্ষ বা কার্য কারণ সম্পর্ক যুক্ত হয় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। দেখো উদাহরণ দেখো, যদি মন দিয়ে পড়াশোনা করো তবে ভালো ফল করবে। এখানে একটা শর্তের উপর ডিপেন্ড করা আছে যে কি ভালো ফল করাটা কিসের উপর নির্ভর করবে, মন দিয়ে পড়াশোনা। এখানে একটা শর্ত চাপানো আছে, মেয়েটা খিদের জন্য কাঁদছে। দেখো এটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। তাহলে কাঁদার কারণটা কি, এটা হচ্ছে কার্য, কারণটা কি খিদে, লোকটা বিষ পানে মারা গেল, তাহলে মারা যাওয়াটা হচ্ছে কার্য, আর কারণটা কি বিষ পান। এই বোঝা গেল? তাহলে কোনো কিছুর জন্য কোনো কিছু যদি ঘটে তাকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য, বা কোনো শর্তের উপর নির্ভর করলে তাকে বলা হবে শর্ত সাপেক্ষ বাক্য। এই ধরনের যদি, তবে, যখন, তখন, যে, সে, এই ধরনের। যদি তুমি যাও তবে আমি যাব, এই যে একটা শর্ত, হ্যাঁ, যখন বলবে তখন করব, এইগুলো হচ্ছে একটা শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ। যখন, তখন, যে, সে, যা, তা, এই হচ্ছে বাক্যের অর্থ অনুযায়ী ভাগ শেষ হয়ে গেল। এবার দেখো, আমি বাক্য নিয়ে 4টে পার্টে আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিওগুলো ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে পিন করা থাকবে, তোমরা দেখে নাও। আর তোমাদের একটা কথাই বলার, যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর কমেন্ট সেকশনে জানাও কোন কোন পার্টের ভিডিও লাগবে। আর তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেই দিয়েছি, যে যারা চাও যে আমার সঙ্গে লাইভ ক্লাস করতে, তাহলে তারা হোয়াটসঅ্যাপের লিঙ্কে জয়েন করে নাও। সেখানে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হলে তোমরা লাইভ ক্লাস পাবে। সরাসরি ব্যাকরণের উপরেই মূলত ক্লাসগুলি হবে। আর আমি তোমাদের চেষ্টা করব যে যারা মাধ্যমিকে পড়ো তাদের জন্য একটা সাজেশন ফাইনালের জন্য দিয়ে দেওয়ার বাংলার উপরে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, বাই বাই।